জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া মানবাধিকার লঙ্ঘন, বলছেন ফরহাদ মজহার। একাত্তরে আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, জামাতকে রিজভী। জিএম কাদেরের মন্তব্য, বিভাজন করা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। এবং সর্বশেষ জানাবো, অত্যাবশ্যকীয় জিনিসের শুল্ক জিরো করে দিয়েছি, বলছেন অর্থ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া মানবাধিকার লঙ্ঘন, বলছেন ফরহাদ মজহার। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা চলছে। দেশের বুদ্ধিজীবী, কবি, লেখক, কলমিস্টরা রাজনৈতিক, অর্থনৈতিক সংস্কার ও বিগত সরকারের অনিয়ম নিয়ে সোচ্চার রয়েছেন। তাদের মধ্যে একজন হলেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। তিনি একদিনে যেমন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছেন, তেমনি জামায়াতে ইসলামীর নাম পরিবর্তনের কথাও বলেছেন। একই সঙ্গে তিনি আরো বলেছেন, গত 15 বছরে জামায়াতের 11 জন নেতাকে ফাঁসি দেওয়ার বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তুলনা করেছেন। যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে ফরহাদ মজহার বলেন, প্রথম কথা, ন্যায় বিচার হয়নি, খুব পরিষ্কার কথা। কারণ যেভাবে বিচারটা হয়েছে সেটা আন্তর্জাতিক, যেভাবে আমরা বলি স্ট্যান্ডার্ড, মানে বিচার করবার যে স্ট্যান্ডার্ডটা আছে, এটা তো অনেকেই বলেছেন, আসলে সেটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে নাই, অনেক ক্ষেত্রে অত্যন্ত অন্যায় হয়েছে। তিনি বলেন, আপনি যখন একজনকে একটা রায় দেন বা রায় দেওয়া হয়েছে গিয়েছে, তারপরে আপনি আবার আইন বদলিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলান এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলান। এটা কোনো আইনে, পৃথিবীর কোনো আইনে এটা গ্রহণযোগ্য হতে পারে না। ফলে আমি মনে করি যে অবশ্যই যে তথাকথিত আন্তর্জাতিক আদালতে যে বিচারটা হয়েছে, এটা ন্যায় বিচারের স্বার্থে আমাদেরকে আবার রিভিউ করা উচিত। ন্যায় বিচার স্বার্থে আমাদের আরো রিভিউ করা উচিত। সেখানে আইনের যে সকল জিনিসটা আইনের দিকে থেকে তার যে নিয়ম নীতি এবং বিধিবিধান তা লঙ্ঘন করে এখানে বিচার করা হয়েছে। ফলে আমি মনে করি তাদের প্রতি অবিচার করা হয়েছে এবং সেই অবিচারটা আমাদেরকে অবশ্যই আগামী দিনে সংশোধন করতে হবে। যদি আমরা জাতিকে এই ক্ষত থেকে মুক্ত করতে চাই এবং যারা সত্যিকার অর্থে যে অপরাধটা করে নাই, কেমন সে অপরাধের দায় যেন তাদের উপর আমাদের চাপাতে না হয়। এই লেখক বলেন, পাকিস্তান জামায়াত ইসলামী তো বলে নাই তোমরা আমাদের যে নীতি এটা অনুসরণ করো, তারপর তারা বাংলাদেশের জামায়াত ইসলামীকে বলেছে তোমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করো, কিন্তু স্বাধীনভাবে তো আর সিদ্ধান্ত গ্রহণ করে নাই। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, এখানে বুদ্ধিজীবী হত্যার সঙ্গে তারা জড়িত, আর অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে ও গণহত্যার সঙ্গে তারা জড়িত। জামায়াত ইসলামী তো এই অপরাধ থেকে তো মুক্তি পাতে পারে না। ইতিহাসের দিক থেকে, আইনের দিক থেকে সেটা ভিন্ন প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, এখনো জামায়াত ইসলামী এই লিজেসিটা বহন করছে। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশে বাঙালি জাতিবাদী ফ্যাসিজম গড়ে উঠেছে যেহেতু জামায়াত ইসলামী ছিল বলে, এটা বুঝতে হবে আপনাকে। 71-এ আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, জামায়াতকে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা কি ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন তা জাতি জানতে চায়। আপনারা কোন সেক্টরে কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন তা জাতি জানতে চায়। দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আর একটি জামায়াত। সম্প্রতি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল বলেছে দেশপ্রেমিক তারা, এবং সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে, কারণ তাদের পূর্বসূরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তার অন্যতম মেজর জিয়াউর রহমান স্বাধীনভাবে ঘোষণা দিয়েছিলেন। 24-এর গণ অভ্যুত্থানে সেনাবাহিনী উজ্জ্বল ভূমিকা রেখেছে। আমি ইসলামপন্থী সেই রাজনৈতিক দলকে বলতে চাই, 71-এ আপনাদের রাজনৈতিক ভূমিকা কি ছিল, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন। বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছুই দেবে না। রিজভী বলেন, এই জাতির ঘাড়ে একটি জগদল পাথর চেপে বসেছিল। এই পাথর এত ভারী যে গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিঃশ্বাস নিতে পারতো না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতো না। রাজনৈতিক দল ও তার কণ্ঠে স্বাধীনতা ছিল না, মিছিল করতে পারতো না, মিটিং করতে পারতো না। পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব বিনা কারণে, বিনা ওয়ারেন্টে রাত্রে বাসায় গেলে পরিবারের নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করত, যাতে খুঁজতে গিয়েছে না পেলে পরিবারের মেয়েদের পর্যন্ত গ্রেপ্তার করে নিয়ে এসেছে। শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কন্টক মুক্ত থাকার জন্য যে বাংলাদেশে 30 লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছে, 2 লাখ নারী নির্যাতিত হয়েছে, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা কলঙ্কিত করেছে শেখ হাসিনা।
এই সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী আজ নেই কেন শেখ হাসিনার জন্য? কারণ তিনি দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি টিপাইমুখ বাদ অভিমুখে লং মার্চ করেছিলেন। মানুষ বলেই এই জন্য তাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে। কত যুবদল ছাত্রদলের ছেলে ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তার ইয়ত্তা নেই। এই ভয়ঙ্কর মানবতাহীন কাজ করেছে 15.5 বছর শেখ হাসিনা। তিনি আরো বলেন, 15.5 বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতে জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি জুলাই আগস্টের হত্যার বিচার 1 বছরের মধ্যে সম্পন্ন হবে। ডক্টর ইউনূসের প্রতি আমাদের সবার শ্রদ্ধা আছে, কিন্তু এই সরকার তো সর্বজনীন গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার। তিনি বলেন, শুধু জুলাই আগস্টে যারা নিহত হয়েছে, নির্যাতিত হয়েছেন, শুধু সেই সব অপরাধের বিচার হবে, ইলিয়াস আলীর বিচার হবে না, চৌধুরী আলমের বিচার হবে না। 15.5 বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন তাদের বিচার করবেন না। যারা ক্রস ফায়ার দিয়েছেন, শীতলক্ষ্যা নদীতে 7টি লাশ ভাসিয়ে দিয়েছেন, সেই সব দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না। যে অপরাধ করেছে শেখ হাসিনা, যে কসাইয়ের ভূমিকা পালন করেছে, তার বিচার হবে না। জুলাই আগস্টের আত্মদানকারী ছাত্র জনতার আত্মদানকে শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, তাদের যেমন বিচার হবে, তেমনি গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছে, নিরুদ্দেশ হয়ে গেছেন, তাদের কেন বিচার হবে না? হওয়া উচিত। এইভাবে বিভাজন রেখে টানলে তা দুঃখজনক। তিনি বলেন, স্কুলে পাঠ্য বই সম্পূর্ণ সরবরাহ করা হয়নি, যেটা ভিন্ন ব্যাপার, কিন্তু সেখানে ইতিহাসের বইয়ে তারা কিছু কাজ করেছেন, প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে এই জাতির বিবেকবানদের জন্য যে অধ্যায় করা হয়েছে তাতে আমরা দ্বিমত করছি না। সেখানে শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের কথা বলা হয়েছে, কিন্তু স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধের অধ্যায় রাখা হলো না কেন? রিজভী আরো বলেন, জিয়াউর রহমান তো শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে শেষ হয়ে যায়নি, যুদ্ধ করেছেন। মুক্তিযুদ্ধের অধ্যায় থাকবে না কেন? যারা প্রবাসী সরকার হয়েছিলেন সেটা থাকবে, সেটার সঙ্গে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকতে হবে। যতটুকু হয়েছে তার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন? তিনি বলেন, মুক্তিযুদ্ধ একটি বড় ধরনের ঘটনা। শেখ মুজিবুর রহমান স্বাধিকারের আন্দোলন করেছেন, সেটি স্বাধীনতার জন্য একটি মাঠ প্রস্তুত হয়েছে, কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে কোনো বিশেষ ঘোষণা বা প্রস্তুতির কথা বলেননি, সেই আহ্বান তার নেই। প্রকৃত সত্য হচ্ছে, যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান এবং যুদ্ধ হয়েছে 9 মাস, সেই অধ্যায়টি রাখা হয়নি। আমি সরকারকে অনুরোধ করব, ইতিহাস স্বাধীনতা সংগ্রাম নিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত। জিএম কাদেরের মন্তব্য, বিভাজন করা হচ্ছে, সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, দেশে বিভাজন তৈরি করা হচ্ছে, এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার দিতে সক্ষম হবে না, সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন। জিএম কাদের বলেন, আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সবাইকে দিয়ে বসে দেশ পরিচালনা করবে, কিন্তু তা না করে বিভাজন তৈরি করা হচ্ছে। দেশের নব ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদকে ধ্বংস করার জন্য শতকরা 90% মানুষ এক হয়েছিল, সেই ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। নব্য ফ্যাসিবাদ এবং নব্য বৈষম্য আমরা আবার দেখতে পাচ্ছি। জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে দাবি করে জিএম কাদের বলেন, তাদের উপর অত্যাচার অনাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, জামিন দিচ্ছে না জাতীয় পার্টি এই শীর্ষ নেতা বলেন। যেখানে আমরা শেখ হাসিনা সরকারের কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, সেখানে আমাদের দোষর বলা হচ্ছে। সমাবেশে জাপার কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, যার যে অবদান তা স্বীকার করতে হবে, অতীত থেকে শিক্ষা নিতে হবে। জাতীয় পার্টি কখনো মাথা নত করে নাই, যে ধরনের পরিস্থিতি হোক জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।